মুক্তিযুদ্ধ কি শেষ হয়ে গেছে? নিশ্চয় না। মুক্তিযুদ্ধ শেষ হয়নি। আওয়ামী লীগের হাতে মুক্তিযুদ্ধের চেতনা যেমন আহ সুরক্ষিত, আবার আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে, এটা অন্য পার্ট। আমি রাজনৈতিক শূন্যতার কথা বলছিলাম। আবার এবার দেখুন যে যে নির্বাচনের তফসিলটি ঘোষণা করা হয়েছে, আওয়ামী লীগ যা চাইছিল করে আসছিল, ঠিক সেইটি ঘটতে যাচ্ছে যে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীকে বাদ দিয়ে আরেকটি একতরফা নির্বাচন। তো এখানেও রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হচ্ছে। আওয়ামী লীগ যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছিল, আবার নতুন করে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হচ্ছে। মাঝখান থেকে জঙ্গিবাদ, চরমপন্থার একটা আহ সুযোগ উঠেছে তাদের উত্থানের। আওয়ামী লীগ যা করেছে, এর দায় আওয়ামী লীগের কাঁধে বর্তায়। যদি স্বাভাবিকভাবে জামায়াত ক্ষমতায় আসতো, মানুষই তো ভোট দিত, মানুষ আবার ভুলটা বুঝতে পারতো। কিন্তু জোর করে তো কিছু করা ঠিক নয়। এখন যেমন জোর করে আওয়ামী লীগকে বাইরে রেখে সাম্প্রদায়িক গোষ্ঠী, মৌলবাদী গোষ্ঠীর একটা চক্রান্তে বিএনপিকে ওই নির্বাচন করতে হচ্ছে, এটার পরিণামও আরো বেশি ভয়ঙ্কর। আমি কয়েকদিন আগে আপনারই একটা পোস্ট দেখছিলাম যে এবারে পতাকা বিক্রি হয়নি ইত্যাদি। তো আমি জানি না, মানে সাধারণ মানুষ কি ভীত, নাকি তারা ইচ্ছে করেই এই যে প্রবাহের কথা আপনি বলছেন, এই প্রবাহটা কি তাহলে স্বাধীনতা বিরোধী প্রবাহ? আপাত দৃষ্টিতে, ফর দ্য টাইম বিং, এটা থাকবে না, থাকতে পারে না। আপনি সাধারণ, আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি প্রশ্ন করেছেন সাধারণ মানুষ কি ভীত। সাধারণ মানুষ শুধু ভীত তা নয়, অসাধারণ মানুষেরাও ভীত, অসাধারণ প্রতিষ্ঠানগুলো ভীত। ওপর থেকে নিচ পর্যন্ত যে পরিস্থিতি, এই পরিস্থিতি কি বাংলাদেশে আগে কখনো এসেছে? কারণ বাংলাদেশে বারবার হয়েছে নানান রকমের ঘটনা। তো বিশেষত মুজিব মারা যাওয়ার পরে নানান ধরনের রেস্ট্রিকশনস ছিল, আমরা শুনেছি। তো এই পরিস্থিতি কি বাংলাদেশে এর আগে কখনো হয়েছে যে না, যে এই রকম ভাবে একেবারে ওপেনলি বলা হচ্ছে? না, হয়নি। আমি ওই যে বললাম যে এবার ক্ষেত্রটা তাদের জন্য অনেক অনেক বেশি উর্বর। এবং আপনি বলছিলেন যে মৌলবাদী শক্তি আর স্বাধীনতা বিরোধী শক্তি দুটো আলাদা, অবশ্যই আলাদা, কিন্তু বাংলাদেশে এই দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। তাহলে মুক্তিযুদ্ধের অন্য যে স্মৃতি নিদর্শনগুলো, স্মৃতিস্তম্ভগুলো, ভাস্কর্যগুলো, সেগুলো ভাঙা হলো কেন? একা তো বঙ্গবন্ধুর উপর রাগ তা তো নয়। এবং বঙ্গবন্ধুও সার্বজনীন হতে পারতো বাংলাদেশে, তার নিজের হাতে গড়া ছাত্রলীগ, ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ, আহ তার রাজনৈতিক দল, তারপরেও বঙ্গবন্ধু সার্বজনীন হতে পারতো, কিন্তু এটা আওয়ামী লীগ করেছে, তার নিজস্ব সম্পত্তি করে নিয়েছে। বঙ্গবন্ধুর ছবি বা ভাস্কর্য বা 32 নম্বর ভাঙচুরের পেছনে আওয়ামী লীগও দায়ী। দরকার ছিল না তো বঙ্গবন্ধুকে পার্টিজান করা, দরকার ছিল না বঙ্গবন্ধুকে দলীয় সাইনবোর্ড হিসেবে ব্যবহার করা। বঙ্গবন্ধু সবার হয়ে থাকতে পারতেন। নমস্কার, আমি প্রতিম রঞ্জন বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম। আমার আজকের অতিথি মঞ্জুরুল আলম পান্না। ওয়েলকাম মঞ্জুরুল। জি, থ্যাংক ইউ দাদা, যুক্ত করার জন্য। মঞ্জুরুল ঢাকা থেকে আমাদের সঙ্গে জয়েন করছে। মঞ্জুরুল একজন, আমারই মতো একজন অখ্যাত সাংবাদিক ছিল। মঞ্জুরুল এখন একজন বিখ্যাত লোক। তার কারণ হচ্ছে, আপনারা ওকে দেখেছেন আমার পডকাস্টে। কারণ হচ্ছে, গত অগাস্টে মঞ্জুরুল অ্যারেস্টেড হয় এবং ও প্রায় মাস তিনেক, যেটা সোজা বাংলায় জেল খেটে বেরোয়, এবং ওর বিরুদ্ধে অপরাধ দেশদ্রোহের। তাই তো মঞ্জুরুল? জি, দেশের শীর্ষ সন্ত্রাসী। শীর্ষ সন্ত্রাসী। সুতরাং এটা আমারও সৌভাগ্য যে একজন সন্ত্রাসীর সঙ্গে আমি পডকাস্ট করছি। হাসি বাইরে, আমরা, আপনারা দেখেছেন এর আগে আমরা পরপর সিরিজে পডকাস্ট করেছি 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা। এই প্রেক্ষিত থেকে আমরা শুরু করেছিলাম বাংলাদেশে মুক্তিবাহিনীতে একজন সেনা সদস্যকে দিয়ে, এবং কিভাবে ইন্ডিয়ান আর্মি ওনার দৃষ্টিতে কিভাবে অপারেট করেছে, উনি কিভাবে ট্রেইনড হয়েছেন, ইত্যাদি ইত্যাদি। এবং সেটা শেষ হয়েছিল ওনার কিছু, বাংলাদেশের কিছু অভিযোগ দিয়ে।
দ্বিতীয় পর্বে ব্রিগেডিয়ার নীলাদ্রি মুখার্জি ভারতের যে স্ট্র্যাটেজি, যার মধ্যে ওয়েস্টার্ন ফ্রন্ট একটা বিরাট ব্যাপার ছিল, কারণ ওয়েস্টার্ন ফ্রন্টে পাকিস্তানকে না আটকানো গেলে পরে তাহলে ইস্টার্ন ফ্রন্টে যেটা ওদের ইয়ে ছিল যে চট করে গিয়ে যুদ্ধটা জিতে আসা, সেটা হতো না। তার সঙ্গেই যেটা এসছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে মুক্তি বাহিনী, তাদের সাহসিকতার প্রসঙ্গ ইত্যাদি। আমরা এই সিরিজটা শেষ করছি মঞ্জুরুলকে দিয়ে, কারণ এবার প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধ বলতেই কেন মঞ্জুরুল চলে আসে, কারণ মঞ্জুরুল অগাস্ট মাসে একটা সেমিনারে যায়, ওপেন সেমিনার, প্রেস ক্লাবের মতো ওখানে একটা সেট আপ আছে, সেখানে প্রেস ক্লাব তো আছেই, আর একটা প্যারালাল সেট আপ রিপোর্টার্স ইউনিটি বলে, সেখানে হলে সবকিছু নোটিশ দিয়ে যেমন ভাবে হল বুক করা হয় তেমন ভাবেই হয়েছে সবকিছু, এবং সেটাতে কোনো কোনো কিছু গুপ্ত কোনো ব্যাপার নয়। সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা, বাংলাদেশের কনস্টিটিউশন, এবং এগুলো স্বাভাবিক আলোচনা। এবং সেখান থেকে বহু লোককে অ্যারেস্ট করা হয়, যাদের মধ্যে অনেকে মুক্তিযোদ্ধা। তার মধ্যে মঞ্জুরুল অবশ্যই মুক্তিযোদ্ধা নয়, কারণ মঞ্জুরুলের বয়স, মঞ্জুরুল আমার থেকেও একটু ছোট। তো মঞ্জুরুল তার মধ্যে পড়ে। তাই আজকে মঞ্জুরুল মঞ্জুরুল এই, আপনি তো স্বাধীন বাংলাদেশে বড় হয়েছেন। আমি আপনার পরের আগের অভিজ্ঞতার সঙ্গে প্রশ্ন পরে আনবো, কিন্তু এই অভিজ্ঞতাটা কিরকম হলো যে আপনি আজকে এবারের বিজয় দিবস বাংলাদেশে বেশ কিছু বছর ধরে আমরা খুব ঘটা করে পালন হতে দেখেছি। আপনি যে মাসে অ্যারেস্ট হয়েছিলেন সেই মাসে মুজিবুর রহমানকে মারা হয়েছিল, 50 বছর আগে, ঠিক 50 বছর আগে। তো আহ, সেই প্রেক্ষিত থেকে আপনি জেলে গেলেন, এই 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 জাস্ট পার্সোনাল জায়গাটুকু আমি আপনার কাছে জানতে চাইছি যে কিভাবে দেখছেন আপনি? মুক্তিযুদ্ধ কি শেষ হয়ে গেছে? নিশ্চয় না, মুক্তিযুদ্ধ শেষ হয়নি। মুক্তিযুদ্ধ, মুক্তি শব্দটার ব্যাপকতা তো অনেক গভীর, এর ব্যাপ্তি অনেক গভীর। মুক্তি তো মেলেনি, আমাদের রাজনৈতিক ভাবে মুক্তি মিলেছিল 71-এ, কিন্তু আপনি অর্থনৈতিক মুক্তি বলুন, আপনি সামাজিক মুক্তি বলুন, নিশ্চয়ই সেগুলো অনেক দূরে আমাদের কাছ থেকে, এ কথা তো বলতেই হয়। আহ যেটা বলছেন যে কি দেখছি, এটা হওয়ারই কথা ছিল। এটা হওয়ারই কথা ছিল। স্বাধীনতা বিরোধী শক্তির আস্ফালন, মুক্তিযুদ্ধ বিরোধীদের আস্ফালন, এগুলো সবই হওয়ার কথা ছিল। সমীকরণ অনুযায়ী, গ্রামার অনুযায়ী, আম, আপনি পলিটিক্যাল যে নানান ধরনের উত্থান পতন, তার ধারাবাহিকতায় এটি হওয়ার কথা ছিল। আমি এখানটাতে বলবো যে, দেখুন, একটি উদাহরণ আমি সব জায়গায় দিই, সেটি হচ্ছে, নিশ্চয়ই কথাটা আমার না, কিন্তু কার যে কথা সেটিও আমার এই মুহূর্তে খেয়াল নেই। যখন কোনো সমাজে বা রাষ্ট্রের রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়, তারপরে স্টেজ হচ্ছে জঙ্গিবাদ বা চরমপন্থা। বাংলাদেশে সেই জঙ্গিবাদ বা চরমপন্থার একটা উর্বর ক্ষেত্র তৈরি হয়েছে। আমি বলবো না যে সেই জঙ্গিবাদ কায়েম হয়েছে, কিন্তু তার জন্য পথটা সুগম হয়েছে। এর কারণ, আহ, আমি যদি বলি যে গত 15.5 বছর, 16 বছর যা চলেছে, এর দায় অনেকটা আওয়ামী লীগের, অনেকটা, আমি পুরোপুরি বলবো না। এবং যেভাবে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করা হয়েছিল, আওয়ামী লীগ মনে করেছিল তারা একাই রাজনীতিতে থাকবে, তারা একাই দেশে তাদের রাজত্ব কায়েম করবে। এটা যে কত বড় একটা ভুল ধারণা, আধুনিক সমাজ ব্যবস্থায় এসে, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এসে এটা আওয়ামী লীগ খেয়াল করতে পারেনি। আওয়ামী লীগের হাতে মুক্তিযুদ্ধের চেতনা যেমন আহ সুরক্ষিত, আবার আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে, সেটি অন্য পার্ট। আমি রাজনৈতিক শূন্যতার কথা বলছিলাম। আবার এবার দেখুন যে যে নির্বাচনের তফসিলটি ঘোষণা করা হয়েছে, আওয়ামী লীগ যা চাইছিল, করে আসছিল, ঠিক সেইটি ঘটতে যাচ্ছে, যে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীকে বাদ দিয়ে আরেকটি একতরফা নির্বাচন। তো এখানেও রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হচ্ছে। আওয়ামী লীগ যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছিল, আবার নতুন করে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হচ্ছে। মাঝখান থেকে জঙ্গিবাদ, চরমপন্থার একটা আহ সুযোগ উঠেছে তাদের উত্থানের। আর যে কথাগুলো বলছেন,
আমার অভিজ্ঞতা কি, বা এখন এই মুহূর্তে কি দেখছি, এগুলো ফেস করা দরকার, মানে ফেস করা আহ, করতে হবে, এটি আগেই ধারণা ছিল। যেমন আওয়ামী লীগের বিদায়টা আমিও চেয়েছি, ওপেন বলছি। কেন চেয়েছি? এভাবে কোনো রাষ্ট্র চলতে পারে না, দিনের পর দিন, বছরের পর বছর, উইদাউট এনি ইলেকশন। ইলেকশন বলতে আমি প্রপার আমি ইলেকশন বলছি আমি যে, নিজেও তো লিখেছি, সুতরাং আমি নিজেও তো লিখেছি কলামে। হ্যাঁ আমি পড়েছি সেই লেখা। তবে এভাবে চলতে পারে না। একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারার জন্য অবশ্যই সবার অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা নির্বাচন প্রয়োজন। তো এটা হবে, এটার জন্য আমরা প্রিপারেশন ছিলাম। অনেকে প্রশ্ন করেছে আওয়ামী লীগের সময় যে আওয়ামী লীগ না থাকলে কি হবে, পরবর্তীতে তো অন্য ভয়ঙ্কর কিছু আসতে পারে। আমি বলেছি আসুক, যদি সেই নির্বাচনে আওয়ামী লীগের সময় কোনো নির্বাচন যদি জামাতও আসতো, কথার কথা, সেটাই মেনে নেওয়া উচিত ছিল। দেখুন আবারও একটু উদাহরণ দিই, যেটি আমি সবসময় বলি, পানির প্রবাহকে জোর করে বাঁধ দিয়ে ঠেকিয়ে রাখা যায় না। পানির ওই স্রোত, প্রবল স্রোত যখন কোনো ছিদ্র পাবে, তখন ভয়াল আগ্রাসী রূপ ধারণ করে। সেই আগ্রাসী রূপটা এখন ধারণ করেছে মৌলবাদ সাম্প্রদায়িক গোষ্ঠী। তারা তাদের আগ্রাসী চেহারাটা নিয়ে আমাদের সামনে উপস্থিত হতে চাইছে। তো এখন যেটি হচ্ছে সেটিও ভয়াবহ। আওয়ামী লীগ যা করেছে, এর দায় আওয়ামী লীগের কাঁধে বর্তায়। যদি স্বাভাবিকভাবে জামানত ক্ষমতায় আসতো, মানুষই তো ভোট দিত, মানুষ আবার ভুলটা বুঝতে পারতো। কিন্তু জোর করে তো কিছু করা ঠিক নয়। এখন যেমন জোর করে আওয়ামী লীগকে বাইরে রেখে সাম্প্রদায়িক গোষ্ঠী, মৌলবাদী গোষ্ঠীর একটা চক্রান্তে বিএনপি কে ওই নির্বাচন করতে হচ্ছে, এটার পরিণামও আরো বেশি ভয়ঙ্কর। ধন্যবাদ মঞ্জুরুল। আহ, যদি আমার দৃষ্টিতে বলি, আওয়ামী লীগ যা যা করেছে, মানে যদি নির্বাচনের দিক থেকে বলি, এখন হুম, আরেকটু আরো এক ধাপ এগিয়ে গেল। আওয়ামী লীগ দরজাটা, নিজের নির্বাচনটা নিজের মতো করে করেছে, নির্বাচন রিগিং করেছে, কিন্তু হুম, নির্বাচনে আসতে আটকায়নি জামাত ছাড়া। রাইট, কিন্তু রাইট। এখন এখন যেটা হয়েছে যে, এবং এমন কিছু কথা বলা হচ্ছে যেগুলো বড় আশ্চর্যের কথা, যে একজন বলেছেন যে আওয়ামী লীগের কত জনপ্রিয়তা সেটা কি এখন জরিপ করতে হবে, মানে ওদের 10-20% এসে কি হবে, মানে যাই হোক কি এসে যায়, এটা খুব মারাত্মক সেটা কথা। মিস্টার শফিক বলেছেন, প্রধান উপদেষ্টা প্রেস হচ্ছে মিস্টার শফিক। যেই বলুন, কিন্তু এটা খুব মারাত্মক কথা যে হুম, আপনি 10-20%, মানে 10-20%টা পার্সেন্ট নয় নাকি, মানে একটা 20 কোটি দেশের লোকের দেশে আমরা কথা বলছি 2 কোটি, 4 কোটি, 5 কোটি মানুষকে নিয়ে, সেটা তো একটা বিরাট হুম। সংখ্যা। তো যাই হোক, এখন সেটা আমাদের আপাতত পরে প্রশ্ন। আমরা আবার ফিরে যাই আহ, বিজয় দিবস এবং আহ, এবং মুক্তিযুদ্ধে। আমি কয়েকদিন আগে আপনারই একটা পোস্ট দেখছিলাম যে এবারে পতাকা বিক্রি হয়নি ইত্যাদি। তো আমি জানি না, মানে সাধারণ মানুষ কি ভীত, নাকি তারা ইচ্ছে করেই, এই যে প্রবাহের কথা আপনি বলছেন, এই প্রবাহটা কি তাহলে স্বাধীনতা বিরোধী প্রবাহ? আপাত দৃষ্টিতে, ফর দ্য টাইম বিং, এটা থাকবে না, থাকতে পারে না। আর আপনার প্রশ্ন হচ্ছে যে, আপনি প্রশ্ন করেছেন সাধারণ মানুষ কি ভীত। সাধারণ মানুষ শুধু ভীত তা নয়, অসাধারণ মানুষেরাও ভীত, অসাধারণ প্রতিষ্ঠানগুলো ভীত। সাধারণ মানুষ যেমন পতাকা কিনছে না, কিনতে গেলে হয়তো কোনো বিরোধী শক্তির চোখে পড়বে যে এ নিশ্চয়ই স্বাধীনতা পক্ষের শক্তি, বা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, বা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হলেই তো এখন ট্রিট করা হয় তিনি আওয়ামী লীগ। সো ওদিক থেকে পতাকাটা বিক্রি কমে গেছে। আবার কমেছে মানুষের মধ্যে মধ্যে উচ্ছ্বাস নেই। সে উচ্ছ্বাসের জায়গা থেকে, যে সেই উদ্দীপনার জায়গা থেকে যে একটা পতাকা কিনবো, মন থেকে চাইবে, সেটি হচ্ছে না। আমি বলছিলাম অসাধারণ মানুষ কিংবা অসাধারণ আহ প্রতিষ্ঠানগুলো, তারাও ভীত। দেখুন কথা বলছি কয়জন এখন বাংলাদেশের ভিতরে, প্রথম দিকে আমাদের মতো দু একজন কথা বলেছে, সেই দু একজন থেকে এখন তিন চারজন থেকে হয়তো 8-10 জন হাতে গোনা আহ মানুষ। তার মধ্যে একদল লোক জেলে আছেন এখনো। আবু সাইদ জেলে আছেন। আবু আলম শহীদ খান, না উনি জামিন পেয়েছেন। উনি আচ্ছা। জামিন পেয়েছেন 4-5 দিন আগে আর কি, হ্যাঁ। আচ্ছা, কলিমুল্লাহ কলিমুল্লাহ আহসান সাহেব এখনো জেলে এখনো আছেন। জেলে। হুম। সুতরাং
সবাই সবাই পায়, মানে ওই যেটা সংখ্যাটা ছিল সেই মোটামুটি সেই সংখ্যাই আছে আমার দৃষ্টিতে। আহ, উম, সেই সংখ্যার সাথে আর যারা যোগ হয়েছে মানে তাদের সংখ্যাও কম, বেড়েছে একটু। আগে যেগুলো যারা কথা আগের থেকে বলতেন না, বেড়েছে, আগের থেকে মানুষ মুখ খুলে আগের কথা থেকে বেড়েছে, বলছে। এবং এটাই হওয়ার কথা। আস্তে আস্তে বাড়ারই কথা। মানে মানুষ কতদিন চুপ করে থাকবে? তো যেটা বলছিলাম, এটা গেল গেল মানুষের কথা। মানুষের ক্ষেত্রে, অসাধারণ মানুষের ক্ষেত্রে, যারা সুশীল সমাজে প্রতিনিধিত্ব করেন, যাদের ডেজিগনেশন আছে, যারা যারা পদ পদবি হোল্ড করে বিভিন্ন সোসাইটির নানান জায়গা থেকে কিংবা পলিটিক্যাল জায়গা থেকে, তাদের এখন অনেকে কথা বলছেন। আর আমি প্রতিষ্ঠানে কথা বলছিলাম, বলতে লজ্জা লাগতে পারে, আপনিও লজ্জিত বোধ করতে পারেন, যেহেতু আমরা একই পেশার মানুষ। আপনি বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো দেখেন, এবং বলে রাখি, পতাকা বিক্রি কিন্তু শুধু এবার না, গতবার থেকে কমেছে আর কি। 5ই আগস্টের পরে যখন ডিসেম্বর এলো, তখনও যেমন দেখা গেছে এবছর 26শে মার্চ কিংবা এখন যে বিজয় দিবস আসতে যাচ্ছে আমাদের সামনে, প্রতিষ্ঠানের কথা বলছিলাম, আমাদের কর্মক্ষেত্রে কথা বলছিলাম। টেলিভিশন চ্যানেলগুলো দেখেন বাংলাদেশের, আগে টেলিভিশন চ্যানেলগুলোতে স্ক্রিনের ডান পাশে বা বাম পাশে ডগি উঠতো। ডগি মিন সিম্বলিক এক ধরনের, যেমন আমি পতাকার কথা বলতে পারি, আমাদের আমাদের স্মৃতিসৌধের কথা বলতে পারি, এগুলো স্বাধীনতা দিবসে কিংবা বিজয় দিবসে এগুলো টগিগুলো দেওয়া হতো। অথবা শহীদ দিবসে কালো ব্যাজ আহ দেওয়া হতো। 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত যে কটি আমাদের জাতীয় দিবস এসেছে, কোনোটিতেই দেয়া হয় না। হাতে গোনা, হাতে গোনা 2-3টে চ্যানেল বাদে। এখন বিষয় হচ্ছে যে, এই কথাটি আপনার সাথে আমি এর আগেও বোধহয় বলেছি, যখন আপনার পডকাস্টে আরো কয়েক মাস আগে জয়েন করেছিলাম, তখনও বোধহয় বলেছিলাম। দেখুন, আমি ফেব্রুয়ারি পর্যন্ত একটা টেলিভিশনে কাজ করছিলাম, নিউজের দায়িত্বে ছিলাম। কেউ কিন্তু ফোন দিয়ে আমাকে বলেনি যে এ ধরনের কাজ করা যাবে না। রিয়েলিটি যেটা আমি বোঝাচ্ছি, যে ভিতর জায়গাটা আপনি প্রশ্ন করছিলেন, ভয়ার্ত জায়গা থেকে। তো টেলিভিশন চ্যানেলের মালিকেরা এতই ভীত, হাতে গোনা 2-4 জন ছাড়া, তারাও আমাদের অস্তিত্বের যেই প্রতীকগুলা, সেই স্মৃতিসৌধ, জাতীয় পতাকা, এগুলো স্ক্রিনে ওরাতে সাহস পাচ্ছে না। কেন? এখন যে প্রশ্ন আসে, এই সরকার কি স্বাধীনতা বিরোধী শক্তি, বা স্বাধীনতা বিরোধী বা মৌলবাদী চক্রই এই সরকার গঠন, মানে তাদের দ্বারা এই সরকার গঠন হয়েছে? যদি ধরেও নেই মৌলবাদী, হ্যাঁ, স্বাধীনতা বিরোধী আর মৌলবাদী এই দুটো কিন্তু আলাদা। একটা পলিটিক্যাল আলাদা। ফান্ডামেন্টালিজম, আর হুম। একটা হচ্ছে স্বাধীনতা। তাহলে স্বাধীনতাটা তার মধ্যে জুড়ে গেল। একা বলা হলো নয়া স্বাধীনতা, তারপরে কে চলে গেল 47-এর বন্দোবস্ত। আমি আপনাকে এখানেই থামিয়ে আমি আমার পরের প্রশ্নেই চলে যাচ্ছি সরাসরি। জি। আপনি যে ডগির কথা বলছিলেন, যেখান থেকে আপনি খুব ছোট জিনিস উত্থাপন করেছেন। আমি যেহেতু ভারতে বসে আছি, তাই আমি এই প্রসঙ্গটা উত্থাপন করছি। আপনি যেভাবে হোক উত্তর দেবেন। প্রত্যেকটা স্বাধীনতার মুখ থাকে, আমাদেরও আছে। স্বাধীনতা কেউ একা আনে না, কিন্তু তার একটা মুখ থাকে, একটা দুটো মুখ থাকে। গান্ধীজি আমাদের ছিলেন, নেতাজি ছিলেন, কেমন? তো গান্ধীজিকে নিয়ে আমাদের দেশে বহু বিতর্ক আছে। গান্ধীজির রাজনীতি দেশভাগের জন্য আমরা অনেকেই গান্ধীজিকে দায়ী করে থাকি, কিন্তু গান্ধীজি আমাদের নেতা, এটা নিয়ে সমস্যা হবে না, আর কোনোদিন আর প্রশ্ন ওঠেনি। তো বাংলাদেশে বাংলাদেশের স্বাধীনতার শব্দটার সঙ্গে একটা মুখ একেবারে, মানে ইন্টিগ্রেটেড। বাংলাদেশ ভাবলেই একটা মুখ ভাবা হয়। আমরা যারা বাংলাদেশের, শুধু ভারতে না, সারা পৃথিবীতে, এইটা যদি, সেই মুখটার নাম মুজিবুর রহমান, বঙ্গবন্ধু মুজিবুর রহমান। আমরা দেখেছি তার ও, মানে মানুষটা 50 বছর আগে সপরিবারে মৃত, অত্যন্ত নৃশংসভাবে মারা হয়েছিল। 50 বছর বাদে সে খারাপ ভালো যাই হয়ে থাক, 50 বছর তার যেন জাত ক্রোধ নিয়ে ধ্বংস করা হচ্ছে তাকে। তার নাম মুখে আনা যাবে না। এই বিজয়ের মাসে আপনাদের টেলিভিশন কিছু দেখলে পরে, মানে
টক শো গুলো দেখলে পরে অনেক সময় কি বলবো, যদি বেশি দেখা হয় না একটা প্রবলেম হয়, কিছু মনে করবেন না, যে একজন বসে, একজন মুজিব বিজয়ের মাসে সবকিছুই তারা সময় থাকে তখন, আমার এখন শব্দটা মনে নেই, একটা বেশ খারাপ শব্দ তার সম্পর্কে ব্যবহার করলো ওপেনলি। তো এই রকম একটা পরিস্থিতির ভেতর দিয়ে একটা দেশ যাচ্ছে। আমরা আপনি গান্ধীজির সঙ্গে আপনি বলতেই পারেন, নেতাজির কন্ট্রিবিউশন নিয়ে আমরা বলি, হ্যাঁ আপনি আরো কারো বলতে পারেন, আরো 5টা লোকের কন্ট্রিবিউশন তার মধ্যে, কিন্তু এই যে ঘটনাটা ঘটছে, এবং আহ, এবং এই যে 32 নম্বর ভাঙা, একবার না, বারবার কিছু হলেই ওটাই টার্গেট। তো এই এই যে পরিস্থিতি, সব সব মিলিয়ে, মানে ওপর থেকে নিচ পর্যন্ত যে পরিস্থিতি, এই পরিস্থিতি কি বাংলাদেশে আগে কখনো এসেছে? কারণ বাংলাদেশে বারবার হয়েছে নানান রকমের ঘটনা। তো বিশেষত মুজিব মারা যাওয়ার পরে নানান ধরনের রেস্ট্রিকশনস ছিল, আমরা শুনেছি। তো এই পরিস্থিতি কি বাংলাদেশে এর আগে কখনো হয়েছে, যে না, যে এই রকম ভাবে একেবারে ওপেনলি বলা হচ্ছে? না, হয়নি। আমি ওই যে বললাম যে এবার ক্ষেত্রটা তাদের জন্য অনেক অনেক বেশি উর্বর। এবং আপনি বলছিলেন যে মৌলবাদী শক্তি আর স্বাধীনতা বিরোধী শক্তি দুটো আলাদা, অবশ্যই আলাদা, কিন্তু বাংলাদেশে এই দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। সো কল্ড ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য, বা সো কল্ড ইসলামিক ভ্রাতৃত্ব বন্ধনের জন্য বা বন্ধন দৃঢ় করার জন্য, দুই রাষ্ট্র এক থাকতে হবে, পাকিস্তানের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আলাদা করা যাবে না, বিচ্ছিন্ন করা যাবে না, এই যে বয়ানটা যারা দিয়েছিল তারাই তো মৌলবাদী গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠী। এবং সেই সাম্প্রদায়িক গোষ্ঠীই তো পরাজয় বরণ করেছিল 71-এ, এবং তারাই স্বাধীনতা বিরোধী শক্তি। বাংলাদেশের ক্ষেত্রে এই দুটো বিষয় একাকার। এখন বঙ্গবন্ধুর 32 নম্বর যে বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে তা কিন্তু নয়। আমি যে বলছিলাম যে ওটা যদি স্বাধীনতা বিরোধী শক্তির আহ কাজ হয়ে থাকে, তাহলে মুক্তিযুদ্ধের অন্য যে স্মৃতি নিদর্শনগুলো, স্মৃতিস্তম্ভগুলো, ভাস্কর্যগুলো, সেগুলো ভাঙা হলো কেন? একা তো বঙ্গবন্ধুর উপর রাগ তা তো নয়। এরা তো সেই গোষ্ঠী যারা ঠিক, মুক্তিযুদ্ধকেই স্বীকার করতে চায় না। ঠিক, চার মুক্তিযুদ্ধের নেতার নাম ভাস্কর্যও তো বোধহয় ভাঙা হয়েছে, কার? চার জাতীয় বীরের। হ্যাঁ, হ্যাঁ। তো চার জাতীয় বীরের, আহ চার জাতীয় মানে জাতীয় চার নেতা, বা আমাদের যে 7 বীর শ্রেষ্ঠ, তাদেরও একাধিক ভাস্কর্য, মোরাল এগুলো ভাঙা হয়েছে। অতএব পুরো মুক্তিযুদ্ধটাই তাদের নিশানা, তাদের টার্গেট। এবং আমি আবারও বলি, এই যারা মানে টার্গেট করেছে তারাই সাম্প্রদায়িক গোষ্ঠী এদেশে। অতএব এর সাথে আলাদা করা কিছু নেই। এবং তাদের পুঁজি তো এটা, তাদের পুঁজির মধ্যে আরেকটা আছে ভারত বিরোধী রাজনীতি, সেটি খুব জোরে সোরে চলেছে। ভারতের বিতর্কিত ভূমিকা রয়েছে, অবশ্যই এটুকু আমি বলবো, বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে ভারত বিশেষ একটি রাজনৈতিক দলকে সবসময় বেছে নিয়েছে। এটা ভারতের স্বার্থের জায়গা থেকে ভারত করেছে, এদিক থেকে কোনো অপরাধ আমি দেখি না। এটা ভারতের জায়গা থেকে বাংলাদেশ হলেও তাই করা উচিত ছিল, আমি মনে করি। কিন্তু যেটা বাংলাদেশের জন্য ঠিক হয়নি, সবসময় একটি দলকে বেছে নেওয়ার চেষ্টা করেছে ভারতের বিভিন্ন রাজনৈতিক শক্তি বা শাসক গোষ্ঠী। আহ, এটি আবার বাংলাদেশের জন্য সমস্যা হয়ে গেছে। এটা আবার অন্য আলোচনা, অনেক গভীর আলোচনা। আমি বলবো আপনার ওই জায়গাটিতে যে হ্যাঁ, এটা যারা তো এটা খুব, করছে, এটা তো আলোচনা হতেই পারে, কিন্তু এটা তো একটা রাজনৈতিক আলোচনা। অবশ্যই, এবং অবশ্যই আমি বলছি অভাব তাদের তাদের অভিযোগ পুঁজি, তাদের বিতর্ক, পুঁজি। অভাব হ্যাঁ, অভিযোগ বিতর্ক, এটা তো একটা সুস্থ সমাজের লক্ষণ, তাই না? হ্যাঁ, ঠিক আছে। আমি বলছি আপনার সময় সময় স্বল্পতার কারণে বলছিলাম, যেটা হয়তো অন্য বিষয়। হয়তো প্রসঙ্গক্রমে আরো আরো আসতে পারে, সেটাও অস্বাভাবিক কিছু নয়। তো বিষয় হচ্ছে যে এখন তাদের কানেকশনটা কোথায়? তাদের কানেকশনটা কোথায় যারা এই রাজনীতি করছে বাংলাদেশে? এর সাথে আরো একটা জিনিস যোগ করতে হবে। বঙ্গবন্ধুকে যেভাবে চর্বিত চর্বণের জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, আমি শুরুতেই বলছিলাম যে দায় খানিকটা আওয়ামী লীগের উপর পড়ে। মুক্তিযুদ্ধকে নিয়েও আওয়ামী লীগ যেভাবে ব্যবসা করেছে, আওয়ামী লীগ আওয়ামী লীগের হাতে মুক্তিযুদ্ধের চেতনা সুরক্ষিত, এটা যেমন সত্য। আবার আওয়ামী লীগ বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে নিয়ে সাইনবোর্ড হিসেবে ব্যবসা করেছে, এ কথাও সত্য।
ঠিক। এখন বইয়ের পাতা খুললেই বঙ্গবন্ধু, ইররিলেভেন্ট অবস্থাতেও বঙ্গবন্ধু। মানুষ তো বিরক্ত হয়ে গেছে, বিরক্ত আমি হয়ে নিজে গেছে। বলেছিলাম আজ থেকে বছর পাঁচেক আগে যে প্লেনের গায়েও বঙ্গবন্ধু কেন ভাই? এরপরে আমি একটা অন্য বলেছিলাম যে এরপরে তো অমুক জায়গাতেও তোমরা লাগাবে। হ্যাঁ, তো আসলে তাই সে অবস্থা। আমার বাড়ি বাংলাদেশের খুলনা অঞ্চলে, তো আমার বেড়ে ওঠা। দেখুন, এই এই যে অভিযোগটা, এটা আমাদের কংগ্রেসের গান্ধীজিকে ব্যবহার করা নিয়েও ছিল, বা গান্ধী ফ্যামিলি। হুম, আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় যান, আপনি দেখবেন সেখানে একটা মহাত্মা গান্ধীর রোড আছে। আপনি দেখবেন সমস্ত হিন্দি সিনেমায় আগে অতীতে হুম, 70-80 দশক অব্দি দেখবেন কোথাও না কোথাও একটা কোনো অফিসার বসে আছে, পেছনে মহাত্মা গান্ধী। দেশের মহাত্মা গান্ধী এখনো হ্যাঁ, দেখা এটা যায়। আপনারাও দেখেছেন। এখনো দেখি। সুতরাং এই যে এই বিক্রি করার চেষ্টা, এটা এক অর্থে আমাদের দেশেও হয়েছে। কংগ্রেস লিগাসি পার্টিদের ভেতরে একটা মাঝে মধ্যে বোধহয় হয়ে থাকে। আর যেমন ও লেনিন স্ট্যালিন কেউ বেঁচেছে এক জায়গায়, কেউ মাও হ্যাঁ, বেঁচেছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো যাই হোক, লেটস গেট আউট অফ দিস। হ্যাঁ, আপনি বলছিলেন। কিন্তু মহাত্মা গান্ধীর বিষয়টি তো অন্যরকম। মহাত্মা গান্ধীকে আমরা জানি যে দল মত নির্বিশেষে আপনাদের ওখানে সবাই শ্রদ্ধা করে। হয়তো তাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করা আর না করা দুটি আলাদা বিষয়। তারপরেও তার তো নিজের কোনো রাজনৈতিক দল নেই। এবং বঙ্গবন্ধুও সার্বজনীন হতে পারত বাংলাদেশে। তার নিজের হাতে গড়া ছাত্রলীগ, ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ, অ্যা তার রাজনৈতিক দল। তারপরেও বঙ্গবন্ধু সার্বজনীন হতে পারত। কিন্তু এটা আওয়ামী লীগ করেছে, তার নিজস্ব সম্পত্তি করে নিয়েছে। বঙ্গবন্ধুর ছবি বা ভাস্কর্য বা ৩২ নম্বর ভাঙচুরের পেছনে আওয়ামী লীগও দায়ী। দরকার ছিল না তো বঙ্গবন্ধুকে পার্টিজান করা। দরকার ছিল না বঙ্গবন্ধুকে দলীয় সাইনবোর্ড হিসেবে ব্যবহার করা। বঙ্গবন্ধু সবার হয়ে থাকতে পারতেন। বঙ্গবন্ধুকে নিচে নামিয়েছে আওয়ামী লীগই। এবং আমি তো মনে করি, আমি মনে করি বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের ক্ষতিটা, আমি আবারও বলি, আওয়ামী লীগের হাতে মুক্তিযুদ্ধের চেতনা সুরক্ষিত, এটা যেমন সত্য কথা। আবার আওয়ামী লীগ নিজের অজান্তেই জামায়াতে ইসলামী বা অন্য কোন রাজনৈতিক দল, স্বাধীনতা বিরোধী শক্তি যা ক্ষতি করতে পারেনি বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের গত ১৫.৫ বছরে, সেই ক্ষতিটা হয়েছে। আজকে তো বঙ্গবন্ধুর নাম অনেকেই নেয়। আজকে জয় বাংলা স্লোগান দেওয়া হয়। আজকে মুক্তিযুদ্ধের কথা বলা হয়। আমি বলছি আফটার 5th আগস্ট 2024, এই যে ৫ আগস্টের পরে তো প্রথম ২-১ মাস তো নামই নেওয়া যেত না বঙ্গবন্ধুর। মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথাই বলা যেত না। কেন? আরে মুক্তিযুদ্ধের না, আমি ধরে নিলাম যে বঙ্গবন্ধুকে দলীয় করে ফেলা হয়েছে। মুক্তিযুদ্ধের নাম নেওয়া যেত না কেন? এই কাজটা তো আওয়ামী লীগ করেছে। মানুষকে বিরক্তির পর্যায়ে নিয়ে গিয়ে যারা প্রতিবাদ করবে, তারাও তো বিরক্ত হয়ে উঠেছিল।